আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সেবা পেতে মানুষ যেন হয়রানির শিকার না হয়। সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে। শপথ নিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য। দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণমুখী কাজ করার প্রত্যয়। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৃশ্যমান অগ্রগতি চান সাংবাদিকরা। মুক্ত গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক সমাজ তৈরি হতে পারে না, জানালেন তথ্যমন্ত্রী। সিলেটে ট্রাক পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিকের মৃত্যু। হাম ও উপসর্গে একদিনে প্রাণ গেল আরও ১০ শিশু। এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, সেদিকে কঠোর নজর রাখতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো স্থানে দায়িত্ব পালনে কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেবা ও উন্নয়নমূলক সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে যোগসূত্র স্থাপন এবং কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরকারের অগ্রাধিকার ভিত্তিক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসকদের করণীয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড। এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। নিজেদের দাবির কথা তুলে ধরেন বিভিন্ন জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত, দুর্যোগ প্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে চ্যালেঞ্জ। সেবা নিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা। সেটা স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। পরে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নীতি নির্ধারণে অংশগ্রহণের পাশাপাশি জনকল্যাণমুখী কাজ করার প্রত্যয় জানান নারী এমপিরা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। সন্ধ্যার পর থেকে জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিরা। সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে রাত ৯টায় তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিএনপি জোট থেকে ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র একজন সহ মোট ৪৯ জন নারী এমপি শপথ নেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ শেষে নারী এমপিরা জানান তারা শুধু দলের প্রতিনিধিত্বই করবেন না, দেশ ও জনগণের কল্যাণেও কাজ করবেন। সংসদে নারীর ক্ষমতায়ন ও জনগণের কথাই তুলে ধরার প্রতিশ্রুতি দেন তারা। যারা গ্রামের মহিলা আছেন, যারা ওরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে। তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আমি চাই মহিলারা ইকুয়াল রাইটস পাক এখানে, এবং মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো। সরকার দলীয় চিফ হুইপ বলেন, নারীদের ক্ষমতায়নের মাধ্যমে দেশবাসীকে আস্থায় আনাই সরকারের লক্ষ্য। জানান, সংরক্ষিত নারী আসনের সাংসদদের সংসদীয় সীমানা এখনো নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবে। বিরোধী জোটের এক নারী সদস্যের মনোনয়ন বৈধ না হওয়ায় নির্বাচিত ৪৯ জন নারী এমপির গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সমাধান না আসায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদে সমাধান না হলে রাজপথ বেছে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আর দলটির মুখ্য সংগঠক এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন হওয়ার জন্য বিএনপি সব মেনে নিয়েছিল, এর চেয়ে বড় ভণ্ডামি আর হয় না। এনসিপির জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তারা। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। গণভোটের রায় বাস্তবায়নে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। স্পষ্ট বার্তা বিএনপির প্রতি যে সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব। ক্ষমতায় আসার আগে তারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেন, তারা জবাবদিহিতার কথা বলেন, তারা নানা রকম সংস্কারের কথা বলেন, কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখি ক্রমশই তারা কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। অর্থনীতি, জ্বালানি ও মানবাধিকার নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। জাতি হিসেবে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরও দীর্ঘ লড়াই সামনের সময়ে করতে হবে। আমাদের যেই ইম্পোর্ট বেস যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলসে আমাদের যাইতে হবে। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে
বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার নিয়ে প্রতারণায় লিপ্ত বিএনপি। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলে। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগে ফিরে আসার দরজা খোলা রেখেছে বিএনপি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। মুনতাসির মামুন, RTV, ঢাকা। আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক সমাজ তৈরি হতে পারে না। এদিকে টিআইবি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, প্রাইমারি কারিকুলামে মিডিয়া পাঠ অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেবে সরকার। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এই আলোচনা সভা। রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্বে নিহিত যেহেতু এই শিল্প, ফলে এই শিল্পকে রাষ্ট্রের অবশ্যই পৃষ্ঠপোষকতা দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তথ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি এবং পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠন করা হবে। বাংলাদেশের একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে গণমাধ্যমের সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তথ্য মন্ত্রণালয় একটি পরামর্শ কমিটি গঠন করতে চায়। তার পরামর্শের ভিত্তিতে কাজ করতে 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 আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। অন্যদিকে টিআইবি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, আটক সাংবাদিকদের মুক্তির বিষয়ে দ্রুত সুরাহ করা হবে। বেসরকারি সংস্থার সাথে কথা বলেছি, তারা যাতে তাদের বিভিন্ন রকম প্রোগ্রাম এই মিডিয়া লিটারেসি নিয়ে স্কুল শিশুদের কাছে করে, যে ভার্সিটি লেভেলে আমরা যখন করি তারা যথেষ্ট অ্যাডাল্ট হয়ে যায়, তাদের কাছে আমরা কিছু লেখা দিয়ে কমিউনিকেট করতে পারি, কিন্তু মূল লার্নিংটা আসলে স্কুলে হয়। গণমাধ্যমকে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যেন গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে সত্যিকার অর্থে মিডিয়া ফ্রিডম। হাসান মাহমুদ, RTV, ঢাকা। গণমাধ্যম প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এগিয়ে আসলে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার, যেখানে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর সেডাপে এক আলোচনা সভায় কথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার কখনো গণমাধ্যমের অভিভাবক হতে পারে না, তারা একটি অংশ মাত্র। এ সময় টেলিভিশনের টিআরপি নির্ধারণ পদ্ধতি ও পত্রিকার প্রচার সংখ্যা নির্ধারণে অনিয়ম থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেন, শুধু কথার কথা নয়, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সাংবাদিকরা। রেটিংটা দেওয়া হয়, এই যে রেকর্ডিংটা নেওয়া হয়, সামান্য কয়েকটা বক্স দিয়ে সে দাবি করছে এটাই নাকি বাংলাদেশের রেকর্ডিং, এবং আপনার এটার ভিত্তিতেই কিন্তু এটাই কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে, এবং জেনে শুনে বুঝে এরকম একটা মিথ্যা তথ্যকে স্ট্যান্ডার্ড হিসাবে সবাই কিন্তু বহন করে চলছি। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা, এবং সেই পরামর্শ কমিটিটা তৈরি করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে। সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 নারী সহ 8 নির্মাণ শ্রমিক। রোববার ভোরে দক্ষিণ সুরমার
তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন। হাসপাতালে মৃত্যু হয় আরও 4 জনের। একই সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিদিনের মতো ভোরে কাজের উদ্দেশ্যে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে পিকআপে করে বের হয়েছিলেন 20 থেকে 22 জন নির্মাণ শ্রমিক। কথা ছিল সুনামগঞ্জের লালবাজারের একটি নির্মাণাধীন ভবনে ঢালাই কাজে যোগ দেওয়ার। সঙ্গে ছিল নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও একটি ভারী মিক্সার মেশিন। পিকআপ ভ্যানটি দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। ঘটনাস্থলে প্রাণ হারান 4 শ্রমিক। গুরুতর আহত অবস্থায় বাকিদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 4 জনের। নিহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। হঠাৎ এমন দুর্ঘটনায় নির্বাক পরিবারের সদস্যরা। তেলিবাজারও যে বাইপাস আছে ও বাইপাসও তারা যাওয়ার পথও আর ট্রাকে তারা মারিছে। দুর্ঘটনার পর পিকআপ ও ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। চালক ঘুম ঘুম ভাবে থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলছে ফায়ার সার্ভিস। অলরেডি 4 জন, আমরা হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায় জানতে পারলাম আর। তো এটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল, রাত্রি থেকে সে চালায় আসছিল গাড়িটা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার 3 নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাকিব আল হাসান, RTV। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশু মারা গেছে। এর মধ্যে 1 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 9 শিশুর। এ সময় সারা দেশে আরও 1166 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 40,491 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 24,090 শিশু বাড়ি ফিরেছে। পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জের নদ নদীর পানি। আর শ্রমিক সংকটে ডুবে থাকা হাজার হাজার হেক্টর জমির ধান কাটা ও শুকাতে পারছেন না কৃষকরা। এতে হাহাকার চলছে কৃষকদের মাঝে। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ধান কাটা, মাড়াই, শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। হাওরের পর হবিগঞ্জে এবার তলিয়ে যাচ্ছে উঁচু এলাকার ফসলি জমি। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। পানিতে জেলায় এখনো পর্যন্ত 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। না বৃষ্টির মাঝে, বুক পানির মাঝে, গলা পানির মাঝে আগুন লাগে। বৃষ্টির বাজার লাগি ধান শুকাইতে পারতেছে না, গেরা উঠিয়া সব নষ্ট হয়ে গেছে। ফলন ভালো হলেও নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ হাওড়া অঞ্চলের ধান পানিতে তলিয়ে যাওয়ায় আহাজারি করছেন কৃষকরা। ধান কাটার শ্রমিক সংকট কষ্ট বাড়িয়েছে দ্বিগুণ। দিনাজপুরের হিলিতে বৈরী আবহাওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। তার উপর শ্রমিক সংকটে চরম বিপাকে পড়েছেন তারা। এই বৃষ্টিকর আবহাওয়ার কারণে আমরা কাটতে পারতেছি না। আমাদের মধ্যে যে এই ধানের মাথার মধ্যে পানি উঠে গেছে, আমরা কাটবো কিভাবে? এখন কোনো দিক দিয়ে আমরা মানে হতাশ খাওয়া যাচ্ছি। বৃষ্টির কারণে যে ধান পাকে গেছে, ধান কাটা পারছি না। ধান কাটে নিয়ে যায়, কি করবো? ধান বাসা আলাদা নেছে না। ভারী বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দিতে তলিয়ে গেছে প্রায় 790 হেক্টর জমির বোরো ধান। ধানের যে বাজার, তাতে আমাদের কৃষক একবারে মারা পড়ে যাবে। একবারে কৃষক কত কষ্ট করে আবাদ করে, সেগুলো ধান কাটার জন্য কত কষ্ট হচ্ছে। পানির মধ্যে এসে চলে গেছে, সার পাওয়া যায় না। গাজীপুরের কালিয়াকৈরের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের কয়েকশো হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ঝালকাঠিতে বেগুন, লাউ, কুমড়া, করলা সহ 6,500 হেক্টর জমির বোরো ধান পানিতে ডুবে আছে। অসুবিধা হইতে আছে, ধান দাইতেই পারতে আছে না। ওই বেগুন গাছ দেখেন
সবকিছু দেন, কোনো খবর নাই, সব পানি তলে গেছে। এছাড়া খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি, জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। আমরা বাগানের উপর নির্ভরশীল, তাই এবছর আম ঝরে পড়ার জন্য আমরা হতাশ হয়ে গেছি। দিন রাত যাবত আমাদের টানা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে অনেক আমের ক্ষয়ক্ষতি। নাদিরা সুলতানা, RTV। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মন্ত্রিসভার বৈঠকে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়াও ন্যূনতম 17 সিটের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া আমদানিতে 15% ভ্যাট বহাল থাকবে। ফলে মোট কর ভার 15% থাকবে। তবে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর মওকুফ করা হবে। এই সুবিধা 30 জুন 2026 পর্যন্ত কার্যকর থাকবে। একই সুবিধা 5 টন বা তদূর্ধ্ব ক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এক যুগ আগে শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে ঢাকাতেই 32 জনের প্রাণহানির তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতিও চলছে পুরোদমে। রোববার এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় এরই মধ্যে 32 জন নিহত ব্যক্তির তালিকা পাওয়া গেছে। তারা শাপলা চত্বরে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সে সময়কার সরকারের ঊর্ধ্বতনদের বা পুলিশের যারা জড়িত রয়েছেন কিংবা অর্থের যোগান দিয়েছেন তাদেরও আসামি করা হবে। অবশেষে চিকিৎসা নিতে ঢাকায় আনা হলো মুন্নি আক্তার শিমলাকে। সকালে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির কল্যাণে বিরল রোগে আক্রান্ত মুন্নিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এনে ভর্তি করা হয় নিউরোসায়েন্স হাসপাতালে। এ সময় মুন্নির সার্বিক খেয়াল রাখেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। এর আগে গেল 23 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নির ভিডিও দেখে ছুটে যান তার বাড়ি নারায়ণগঞ্জে। এ সময় মুন্নির পরিবারের সঙ্গে কথা বলে তাকে ঢাকায় চিকিৎসা করানোর আশ্বাস দেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সেবা পেতে মানুষ যেন হয়রানির শিকার না হয়। শপথ নিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন সদস্য। দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণমুখী কাজ করার প্রত্যয়। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৃশ্যমান অগ্রগতি চান সাংবাদিকরা। মুক্ত গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক সমাজ তৈরি হতে পারে না, জানালেন তথ্যমন্ত্রী। সিলেটে ট্রাক পিকআপের সংঘর্ষে 8 শ্রমিকের মৃত্যু। হাম ও উপসর্গে একদিনে প্রাণ গেল আরও 10 শিশুর। এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।